শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট রেড রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্ব যোগাসন দিবস পালিত হবে, আর এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে রেড রোডে দুটি ঈদের নামাজ হতো, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে সেই ঈদের নামাজ ব্রিগেডে করে দেওয়া হয়, মুসলমানদের কোনো সমস্যা নেই। আর আজকে যে রেড রোডে যে যোগাসন হচ্ছে সে নিয়েও মুসলমানদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মুসলমান আপত্তিও করেনি বা কথা তোলেননি যে আমাদেরকে রেড রোডে নামাজ বন্ধ করে দিয়েছেন, অথচ আপনারা যোগাসন করছেন। এই কথা কোনো এক সিঙ্গেল মুসলমান কিন্তু বলেনি। কিন্তু বেশ কিছু কুচক্রী এবং বেশ কিছু দালাল মিডিয়া, চাটুকারি মিডিয়া, তারা দায়িত্ব নিয়ে নিয়েছে যে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে হবে, মুসলমানদেরকে হিন্দুদের কাছে খারাপ করতে হবে, গালাগালি খাওয়াতে হবে। এই নিয়ে তারা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন। আর দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, ভারতবর্ষ তথা বাংলার সমস্ত মানুষ শুনেছেন। অত্যন্ত দুঃখজনক একজন মন্ত্রী বা একজন আইনসভার সদস্য হিসেবে দিলীপ ঘোষের মন্তব্য। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান সাহেব রয়েছেন। দিলীপ ঘোষের এই দুর্ভাগ্যজনক মন্তব্যের কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। দেখুন, বেশ কিছু লোক বলতে যারা আপনার মুসলিম বিদ্বেষী যে সমস্ত ব্যক্তিগুলো, যারা বলবো আর কি, মানে দেশকে ভালোবাসে না, তাদেরকে সেই কথাই বলতে চাই। এখানে রেড রোডকে যে এই বিগত কয়েকদিন থেকে যে বন্ধ রাখা হয়েছে, সত্যি বিরাট একটা সমস্যা। আমি আজকে আলিপুর কোর্ট থেকে হাইকোর্টে আসছিলাম, আমার গাড়িটাকে ঘুরিয়ে দিল পার্ক স্ট্রিট হয়ে, বাউন্ড হয়ে। এবং এই রেড রোডটা হচ্ছে কলকাতার একটা মানে প্রাণকেন্দ্র, মানে একটা হৃৎপিণ্ড। তো সেখানে সেই রাস্তাটাকে এরকমভাবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে রাখা, এটা সঠিক সিদ্ধান্ত নয়। প্রধানমন্ত্রী আসছে, যোগ দিবসে অংশগ্রহণ করবে, 21 তারিখের হবে, সেটা ভালো জিনিস, আমরা ওয়েলকাম করি। এবং রেড রোডেই হোক, তো সংশ্লিষ্ট দিনে হোক বা একটা দিন, এরকমভাবে তার অনেক দিন থেকে বন্ধ রাখা, এটা একটা মানে বিচক্ষণ সিদ্ধান্ত নয় গভর্নমেন্টের, এটা ঠিক হয়নি। আর বিগত দিনে আপনার এই ঈদের নামাজকে কেন্দ্র করে মুসলমানদেরকে রেড রোডে নামাজ পড়তো, এরা দীর্ঘদিন ধরে পড়ে আসতো। তো এখনকার সরকার বলেছিল যে রাস্তা বন্ধ করে কোনো নামাজ হবে না, কেন জনসাধারণ অসুবিধা হবে। তো তার জন্য বিকল্প ব্যবস্থা করেছিল রেড রোডে নামাজের, এটা খুব ভালো ব্যবস্থা। ব্রিগেডে নামাজ হলো, কোনো অসুবিধা নেই, আমরা সকলেই মানে মুসলিম সমাজ এরা খুশি মনেই ওটা মেনে নিয়েছিল। এখন এই মুসলিমদেরকে নাম নিয়ে একটা টিআরপি পাওয়ার জন্য কিছু কিছু মিডিয়া বলুন বা কিছু কিছু রাজনৈতিক মুসলিম বিরুদ্ধেষী যে সমস্ত রাজনৈতিক নেতারা, তারা সেখানে কিছু কিছু গরম বক্তব্য দিচ্ছে, এটা ঠিক নয়। সম্প্রতি আমি দেখলাম দিলীপ ঘোষের একটা বক্তব্য, অত্যন্ত মানে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য। কোন হরিদাস পাল, পাকিস্তানে যাও, বাংলাদেশে নামাজ পড়ো। আরে তোমার মুসলমান নাকি তোমার কাছে দরবার নিয়ে গেছে নাকি, বলেছে নাকি যে এটা কেন করছেন বা এই প্রতিবাদ হয়েছে নাকি? আর হলেও যদি সেটা তো ন্যায্য হবে, এক নম্বর। আর মুসলিমরা এই দেশের কোন হরিদাস পাল, এটা কি ধরনের কথাবার্তা, একটা বাজে মন্তব্য। তার সঙ্গে সঙ্গে বলবো, মুসলমানরা এই দেশের একটা মানে পার্ট অ্যান্ড পার্সেল। স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের বিরাট অবদান। আপনি দিল্লিতে যান, স্থাপত্যগুলো রয়েছে ইন্ডিয়া গেটের ওখানে, ম্যাক্সিমাম সব মুসলিমদের, যারা শহীদদের নাম, যারা দেশপ্রেমিক বা দেশকে স্বাধীন করেছে। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, আমরা সকলে ভারতবাসী। তো এখানে একটা বিভাজন সৃষ্টি করা, এটা ঠিক নয়। আর দিলীপ ঘোষ সাহেব, ওনাকে আমারও ভালো একটা কথাবার্তা, চাঁচা ছেলা কথা বলে ভালো, এবং ব্যায়াম ট্যাম করে, ভালো একটা শরীরচর্চা করে। কিন্তু সেই ব্যক্তি এই ধরনের দায়িত্বহীন মন্তব্য করলে এটা ঠিক নয়। কেননা উনি আজকে মন্ত্রী হয়েছে, তার আগে ওনাকে শপথ বাক্য পাঠ করতে হয়েছে, সংবিধানের শপথ, যে সংবিধানে সেকুলার কথা বলা আছে। তো সেই সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে লঙ্ঘন করা এবং সংবিধান বিরোধী কথাবার্তা বলা, এটা ঠিক নয়। এবং আমি রিকোয়েস্ট করবো যে এনার নতুন মন্ত্রী হয়েছে, তো উনিও হয়তো সেরকম নিজেকে সংযম রাখতে পারেনি, তো না, আগামী দিনে সংযম হয়ে কথা বলাই উচিত। ফালতু যে মুসলমানদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের কাছে, হিন্দু ভাইদের কাছে এটা খারাপ করে দেওয়া হচ্ছে, এটা কি মিডিয়া কাজ? দেখুন, মিডিয়া যে কাজগুলো করছে, মিডিয়া তো জানে যে আপনার যারা বিজেপি যে সমস্ত দলের নেতারা, এরা একটা হিন্দুত্ব এজেন্ডা নিয়েই এদের ভোট প্রচারে এরা জয়ী হয়েছে, এবং সেখানে যথারীতি মুসলিম বিদ্বেষী একটা কথাবার্তা চলেই আসে। তো সেই হিসাবকে কেন্দ্র করে মিডিয়ার লোকেরা দিলীপ ঘোষের কাছে প্রশ্ন তুলেছে। কিন্তু আমি সর্বোপরি বলবো, মিডিয়াদেরও উচিত কিছু কিছু, তাদেরও তো একটা দায়িত্ব আছে, একটা সংহতিকে রক্ষা করা,
আমরা ভারতবাসীর অক্ষুণ্ণতা রক্ষা করা এবং আমরা সকলেই যেটা এক। তো কিছু কিছু প্রশ্ন এমন করেছে তার রিপিটে হয়তো উনিও সংযম না থাকতে পেরে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন। তো কি বলবো আর, এগুলো একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এবং আইন সত্যি শতপ্রণোদিতভাবে এই সমস্ত লোকের বিরুদ্ধে মানে অ্যাকশন হওয়া উচিত। তিনি মুর্শিদাবাদে ৭০ এবং ৩০ নিয়ে একটা মন্তব্য করেছিল, দীর্ঘদিন চলেছে, এখনো চলছে। কিন্তু দিলীপ ঘোষ এখনো মারাত্মক কোনো মন্তব্য করলেন, কোনো মিডিয়াতে আমরা কভারেজ বা কোনো বুলেটিন দেখলাম না। দেখুন, এই বর্তমান যা পরিস্থিতি চলছে, এখন সংবিধান যেন এখানে একটু মানে ঘুমন্ত অবস্থায় আছে, সংবিধান সজাগ নেই। যেভাবে যারা তৃণমূল দলের যে সমস্ত নেতারা, তারা তো মানে তাদেরকে আমি সাপোর্ট করছি না, চুরি করেছে, অন্যায় করেছে, মানুষের ন্যায্য অধিকারকে ছিনিয়ে নিয়েছে, এটা তো সত্য। তো তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু একটা আইনের পরিধারার মধ্য দিয়ে হওয়া উচিত। তো সেই প্রসিডিওরটাকে মেনটেন না করে যাকে খুশি অ্যারেস্ট করে দিয়ে যাকে জুতোর মালা পরানো, কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো এবং ক্ষমা চাওয়ানো, কান ধরে উঠবাস করানো, এটা একটা মানে মানবাধিকার লঙ্ঘন, আইনের পরিধারার মধ্যে পড়ে না। দেখুন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এবং এখানে কিছু একটা পার্সোনাল রাগেরও ব্যাপার আছে। শুভেন্দু অধিকারী একটা কথা শুনেছিলাম, যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি এখন আমি সকলের মুখ্যমন্ত্রী, কথা শুনে ভালো লেগেছিল। আর এই সমস্ত তৃণমূলের নেতারা এটা তো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, এটা তো অস্বীকার করা যায় না। এইবার প্রশ্নটা হলো পার্সোনাল রাগও আছে, ওনাকে যেভাবে একের পর এক কেসে বিধ্বস্ত, যখন তো উনি তো তৃণমূলের নেতা ছিলেন, যেই বিজেপিতে জয়েন করলে একের পর এক মিথ্যা কেসে জড়িয়ে দিয়ে তাকে ফাঁসানো হয়েছিল। সে কোনো সভা সমিতি করতে গেল তাকে হাইকোর্টের অর্ডার নিয়ে করতে হয়েছে, তাকে বাধা দিয়েছিল। এই রাগ একটা ভিতরে ছিল, রাগ আছে, তো সেটা তার প্রতিফলন ঘটছে। তো মুখ্যমন্ত্রী উনি হয়েছেন, ওনারা একটু সংযম হতে হবে, ওনাকে আরও দায়িত্বশীল হতে হবে এবং ছটফট করলে হবে না। এত দ্রুততার সঙ্গে যাকে খুশি মারবো ই করবো, আইন শৃঙ্খলাটা তো একটা আইনের তো একটা পরিধারা আছে, সিস্টেমের মধ্যে যেতে হবে। দিলীপ ঘোষও তো মাথায় হেলমেট দিচ্ছে না, 50 লাখ টাকার বাইক করছে, তাহলে আইন মানছে না। এই তো মুসলমানদের জন্য আইন মানা বাধ্যতামূলক। দেখুন, হিন্দু মুসলিম বেলানো ব্যাপারটা নয়, আইন সকলের জন্য সকলকে মানা উচিত, সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তো দিলীপ ঘোষ সাহেব যেটা হেলমেট মাথায় না দিয়ে, এটা তো অন্যায়। ওনার শিক্ষাগত যোগ্যতার কথা বলবো না, কিন্তু আমাদের দেশের যারা রিপ্রেজেন্টেটিভ, যারা মন্ত্রী এমএলএ হচ্ছে, আমি ভেবেছি যে কিছু কিছু অযোগ্য লোকরা ওই সমস্ত জায়গায় চলে যাচ্ছে। এই জন্য পিপুলস রিপ্রেজেন্টেটিভ যে অ্যাক্ট রয়েছে, তার একটা সংশোধন হওয়া উচিত এবং সেখানে একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশন বলো বা কিছু একটা মাপকাঠি বেঁধে দেওয়া উচিত। যে কেউ চলে আসছে, তার মুখে কোনো রকম মানে কথা আটকাচ্ছে না, উল্টো পাল্টা বলছে। একটা জনপ্রতিনিধি, যখন আমি দেখেছিলাম তাপস পাল যখন বলেছিল ঘরে ঘরে মেয়ে মানে তোমাদের ঘরের মা বোনেদেরকে রেপ করিয়ে দেবো, এই কথা বলাতে জাসির দীপঙ্কর দত্তের ঘরে তখন মামলা হচ্ছিল, আমি ছিলাম। তো দীপঙ্কর দত্ত ওই মন্তব্যের কারণে তাপস পালের বিরুদ্ধে যে মামলাটা হচ্ছিল, সেখানে বারবার বলছে তুমি একটা ল মেকার, তুমি আইন প্রণেতা, তুমি আইন সভার সদস্য, তোমার মুখ থেকে যদি এই ধরনের কথা বার হয়, তাহলে সাধারণ পাবলিকরা তো আইনকে তো হাতে নিয়ে নেবে। তুমি এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কেন করলে? বারবার এই প্রশ্নে তাপস পালকে তুমি বিদ্ধ করেছিল। সেরকম দিলীপ ঘোষ সাহেব, তুমি আইন বিরুদ্ধে কথাবার্তা ঠিক নয়। তুমি প্রদর্শন করছো, হেলমেট ছাড়া বাইক চালাচ্ছ, বিরক্ত দেখাচ্ছ। তো হেলমেট এটা তো নয়, তোমাকে প্রমোট করতে হবে হেলমেট সকলে পড়ুক। কেননা তুমি আর সাধারণ নও, তুমি বিজেপির নেতা নও, তুমি একটা রাজ্যের মন্ত্রী। এটা করতে হবে। দিলীপ ঘোষ মহাশয় এই তো বললাম নতুন হয়েছে, ওনাকে একটু বুঝে উঠতে সময় নিচ্ছে।